1991 সালে দক্ষিণ কোরিয়ার একটি গ্রামে ঘটে যায় কোরিয়ার ইতিহাসের সবচেয়ে নির্মম এক বাস্তব ঘটনা। ডাইগু নামে একটি গ্রামের 5টি ছোট ছেলে হঠাৎ করে হারিয়ে যায়। তারা পাহাড়ে সালমান্ডার খুঁজতে বের হয়েছিল, কিন্তু পাহাড় থেকে আর ফিরে আসেনি। সালমান্ডার মানে ব্যাঙ জাতীয় এক ধরনের প্রাণী। এরপর বহু বছর পর তাদের দেহাবশেষ পাওয়া গিয়েছিল একটি জঙ্গলে। এই ঘটনাটি ছিল বাস্তব ঘটনা এবং এটি ছিল কোরিয়ার ইতিহাসের সবচেয়ে নির্মম একটি হত্যাকাণ্ড। তো হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে আসছি কোরিয়ার বাস্তব ঘটনার উপর নির্মিত একটি মুভিটির নাম চিলড্রেন। মুভিটি শুরু হয় ডাইগু নামে একটি গ্রামকে দেখিয়ে, যেখানে আজকে 30 বছর পর লোকাল নির্বাচন হচ্ছে। আর এই কারণে গ্রামের স্কুল একদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। তারপর আমরা 5 জন ছেলেকে দেখতে পাই, যারা কিনা স্কুল বন্ধের কারণে পাহাড়ের দিকে ঘুরতে যাচ্ছে। সিনটি সেখানেই কাট হয়ে যায়। পরের দৃশ্যে আমরা একজন মহিলাকে দেখতে পাই, যিনি রান্নাঘরে কাজ করছিল। হঠাৎ তার বুকে ব্যথা শুরু হয়ে যায়। তারপর সে কাজ রেখে ছেলে জংহুকে খুঁজতে বের হয়, কিন্তু সে তার ছেলেকে অনেক খোঁজাখুঁজির পরেও খুঁজে পায়নি। ঠিক একই রকম ভাবে বাকি 4 জনের গার্ডিয়ানরাও তাদের সন্তানদের খুঁজে না পেয়ে তারা সবাই পুলিশ স্টেশনে যায় রিপোর্ট করার জন্য। কিন্তু পুলিশ স্টেশনের সবাই নির্বাচন নিয়ে ব্যস্ত ছিল, তাই তারা মিসিং রিপোর্টটা নিতে চাইছিল না। একজন পুলিশ অফিসার বলছিল 5টি ছেলে একসাথে নিখোঁজ হওয়া অসম্ভব, তারা হয়তো পাহাড়ে খেলতে গেছে, খেলা শেষ হলে ঠিকই বাসায় চলে আসবে। আর তাছাড়া মিসিং রিপোর্ট করতে হলে মিনিমাম 1 দিন পার হতে হবে, এরপর মিসিং রিপোর্ট করা যাবে। এই ঘটনার কয়েকদিন পার হয়ে গেলেও বাচ্চাদের খোঁজ পাওয়া যায়নি। এরপর সরকার থেকে কঠোরভাবে নির্দেশ দেওয়া ছিল বাচ্চাদের খোঁজার জন্য। প্রায় 3 লক্ষ মানুষ, যাদের মধ্যে পুলিশ, সাংবাদিক, গোয়েন্দা এবং সাধারণ মানুষ সবাই মিলে খোঁজাখুঁজির পরেও বাচ্চাদের পায়নি। এবং সরকার থেকেও এটা ঘোষণা করা হয়েছিল যে যারা এই কাজটি করেছে তারা যদি সুস্থভাবে বাচ্চাদের ফিরিয়ে দেয়, তাহলে তাদের জন্য সরকার সর্বনিম্ন শাস্তির ব্যবস্থা করবে। এরপর 3 সপ্তাহ পার হয়ে গেছে, কিন্তু বাচ্চাদের পাওয়া যায়নি। তাই বাচ্চাদের বাবা মা একটি সংবাদ সম্মেলন ডাকে, আর সেখানে তারা তাদের মতবাদ তুলে ধরে। সবাই সরকারকে দোষারোপ করছিল, কারণ আজকে 21 দিন পার হয়ে গেছে, কিন্তু সরকার এবং দেশের আইন শৃঙ্খলা বাহিনী এখন পর্যন্ত বাচ্চাদের উদ্ধার করতে পারেনি। জংহুর বাবা বলছিল উত্তর কোরিয়া অথবা জাপান হয়তো বাচ্চাদের কিডন্যাপ করে নিয়ে গেছে, আর বাচ্চাদের পরিবর্তে হয়তো তারা কোনো কিছু চাইতে পারে। আবার কেউ কেউ বলছিল বাচ্চাদের এলিয়েন নিয়ে গেছে। তো সেই সংবাদ সম্মেলনটা কাং নামে একজন ব্যক্তি দেখছিল, যে কিনা একটি এপিএস টিভি চ্যানেলের প্রডিউসার। তো কাংয়ের কথা শুনে আমরা বুঝতে পারি যে পরিবারগুলো তাদের বাচ্চা হারিয়েছে তাদের জন্য তার বিন্দুমাত্র মায়া হচ্ছিল না, বরং অফিসে কাংয়ের কিছু সময় বেশি ডিউটি করতে হবে, এজন্য সে বিরক্ত হচ্ছিল। এরপর আমরা পুলিশ স্টেশনে একজন লোককে দেখতে পাই, যার নাম ছিল মিস্টার পার্ক। তো তারা পুলিশ স্টেশনে থাকাকালীন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকম কল আসছিল, যেগুলা ছিল প্রাঙ্ক কল। বিভিন্ন মানুষ মজা করার জন্য কল দিচ্ছিল। ফোন করে কেউ বলছিল এলিয়েন বাচ্চাদের নিয়ে গেছে, আবার কেউ বলছিল জাপানের মানুষ নিয়ে গেছে। এরপর মিস্টার হান জংহুর মায়ের কাছে যায় আর তাকে একটি টেলিফোন দেয় এবং তাকে শিখিয়ে দেয় এই বাটনে চাপ দিলে কলটি রেকর্ড হবে, আর পাশে আরেকটি বাটনে চাপ দিলে কলটি ট্র্যাকিং করা যাবে, মানে লোকেশন ট্রেস করা যাবে। ঠিক এই সময় টেলিফোনে একটি কল আসে, আর তারা সবাই মনে করে হয়তো কিডন্যাপার কল দিয়েছে, কিন্তু পরক্ষণে তারা বুঝতে পারে এটি জংহুর কোনো এক আত্মীয়ের কল। এরপর আমরা দেখতে পাই বাচ্চাদের বাবা মা পুরো শহরে বাচ্চাদের নিখোঁজ বিজ্ঞপ্তি দিতে থাকে, বিভিন্ন ব্যানার, পোস্টার এবং লিফলেট বিতরণ করে বাচ্চাদের খোঁজ পাওয়ার জন্য, কিন্তু বাচ্চাদের কোনো অস্তিত্ব খুঁজে পায় না। তারপর তারা বাধ্য হয়ে একটি তান্ত্রিকের কাছে যায়। তান্ত্রিক বিভিন্ন মন্ত্র পড়তে থাকে এবং বলে কিমজাই শহরে বাচ্চাদের পাওয়া যাবে। তারপর বাচ্চাদের বাবা মা সহ এবং পুলিশ সহ সবাই কিমজাই শহরের দিকে রওনা দেয়। তো অর্ধেক রাস্তায় যাওয়ার পর তান্ত্রিকটি একটি ময়লার গাড়ি দেখে, চিৎকার করে বলতে থাকে এই গাড়িতেই বাচ্চাগুলো আছে। কিন্তু পরের দৃশ্যে আমরা দেখতে পাই বাচ্চাদের বাবা মা ময়লার গাড়িতে তন্ন তন্ন করে খুঁজে, কিন্তু বাচ্চাদের খোঁজ পায় না।
এরপর আমরা দেখতে পাই সালটা ছিল 1996 সাল এবং একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠান চলছে, যেখানে আজকে বেস্ট ডকুমেন্টারি পুরস্কার দেওয়া হবে। এবং এই প্রোগ্রামে মিস্টার কাং বেস্ট ডকুমেন্টারি পুরস্কার লাভ করে। মিস্টার কাং হরিণের বাস্তুসংস্থানের উপর খুবই মর্মান্তিক একটি ডকুমেন্ট সিরিজ তৈরি করেছিল এবং সেটার জন্য সে আজকে পুরস্কার পায়। তো পরের দৃশ্যে আমরা দেখতে পাই দুজন গোয়েন্দা অফিসার কাংকে জিজ্ঞাসাবাদ করছে এবং তাদের কথা শুনে আমরা বুঝতে পারি বেস্ট প্রডিউসার হওয়ার জন্য সে ইচ্ছে করে হরিণদের খাবার নষ্ট করেছে এবং হরিণদের না খাইয়ে রেখে কষ্ট দিয়েছে। তার কাছে হরিণদের জীবনের কোনো মূল্য ছিল না, সে শুধু তার নিজের স্বার্থটা দেখেছিল। তো এই অপরাধের কারণে কাংকে সিউল শহর থেকে ডাইগু গ্রামে ট্রান্সফার করে দেওয়া হয়। পরের দৃশ্যে আমরা একটি পুকুরের পানি সেচতে দেখি, কারণ কেউ একজন পুলিশকে বলেছিল এই পুকুরে বাচ্চাদের লাশ রয়েছে, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও কারো লাশ পাওয়া যায়নি। এরপর আমরা দেখি কাং সহ তার অফিসের আরও কয়েকজন কলিগ একসাথে বসে আছে। তখন কাং বলছিল বাচ্চা হারানোর ঘটনাটি 4 বছর আগের একটি পুরনো ঘটনা, তাই এই ঘটনার মধ্যে আকর্ষণীয় কোনো কিছু নেই এবং এই নিউজটি দিয়ে আমাদের টিভি চ্যানেলের র্যাঙ্কিং বাড়ানো যাবে না, তাই আমাদের নতুন কোনো কিছু চিন্তা করতে হবে। এই কথা শোনার পর চ্যানেলের চিফ কাংকে বলে, তুমি কি এই কথাগুলো সেই বাবা মাদের বলতে পারবে যারা তাদের বাচ্চা হারিয়ে আজ দিশেহারা? এই কথা শোনার পর কাং আর কোনো কথা বলতে পারে না, সে চুপ হয়ে থাকে। তো পরের দিন সকালে কাং তার অফিসে গিয়ে বিভিন্ন ডকুমেন্ট খুঁজতে গিয়ে দেখতে পাই সম্পূর্ণ একটি সেলফ ভরা ছিল শুধু নিখোঁজ বাচ্চাদের ডকুমেন্টারি ফাইল দিয়ে। এরপর কাং সেখান থেকে কয়েকটি ফাইল নিয়ে চেক করতে গিয়ে দেখে একটি ফাইলে হুয়াং নামে একজন প্রফেসরের সাক্ষাৎকার ছিল এবং কাং সাক্ষাৎকারে দেখতে পাই হুয়াং বলছিল এই ঘটনার পেছনে শক্তিশালী কারো হাত আছে, যে হয়তোবা বাচ্চাদের কিডন্যাপ করেছিল নির্বাচনের কোনো একটি ঝামেলা করার জন্য এবং নির্বাচন শেষ হলে হয়তো বাচ্চাদের ফেরত দিয়ে দিত, কিন্তু কোনো একটা সমস্যার কারণে বাচ্চারা আর ফিরে আসেনি। কাং সাক্ষাৎকারটা দেখার পর সরাসরি প্রফেসরের কাছে চলে যায়। তারপর কাং নিজের পরিচয় দেয় এবং প্রফেসরকে বলে, আপনি আপনার সাক্ষাৎকারে একটি শক্তিশালী হাতের কথা বলেছেন, তার মানে আপনি ইনডিরেক্টলি বাচ্চাদের কোনো গার্ডিয়ান জড়িত? তার মানে আপনি ইনডিরেক্টলি বাচ্চাদের কোনো গার্ডিয়ানের জড়িত থাকার বিষয়টি বলেছেন? তখন প্রফেসর বলে, আমি কখনো বাচ্চাদের গার্ডিয়ানের কথা বলিনি। তখন কাং বলে, মিথ্যা কথা কেন বলছেন? আপনি না বললেও সাক্ষাৎকারে সেটাই বোঝা যাচ্ছিল। তারপর প্রফেসর কাংকে নিয়ে একটি রুমে যায় এবং তাকে পুরো বিষয়টা খুলে বলে। যেদিন বাচ্চারা হারিয়ে গিয়েছিল সেদিন জংহুর মা জংহুকে আগেই খুঁজতে বের হয়েছিল, কিন্তু কেন? সে তো জানতো তার বাচ্চা খেলা শেষ করে বিকেলে অথবা সন্ধ্যাবেলায় বাড়ি ফিরবে। এরপর 2 মাস পর জংহুর মায়ের কাছে একটি কল আসছিল, যেখানে জংহুর মাকে খুবই স্বাভাবিক গলায় বলতে শুনি, কে? জংহো, তুমি কোথায়? একজন মা যে কিনা তার সন্তানকে 2 মাস আগে হারিয়ে ফেলেছে, সেই মা কিভাবে এতটা শান্তভাবে কথা বলতে পারে? আর কেনই বা সেই কলটি ট্র্যাকিং করেনি? তারপর কাং সেখান থেকে চলে আসে ডিটেকটিভ পার্কের কাছে এবং পার্ককে সে পুরো বিষয়টা খুলে বলে। তখন পার্ক বলে, জংহুর মা সকালবেলা যখন কাজ করছিল তখন সে তার বুকে ব্যথা অনুভব করেছিল, আর এটা হয়তো সন্তানের প্রতি ভালোবাসার কারণে হয়েছে, আর সেজন্য সে তার সন্তানকে খুঁজতে বের হয়েছিল। মানে অনেকটা ষষ্ঠ ইন্দ্রিয়র মতো, মানে সন্তানের কিছু হলে মা সেটা আগেই টের পেয়ে যায়, বিষয়টা এরকম। কিন্তু কাং এসব ষষ্ঠী ইন্দ্রিয়র কথা বিশ্বাস করে না, তার কাছে মায়া ভালোবাসা এগুলোর কোনো দাম নেই, সে শুধু তার নিজের স্বার্থ নিয়ে থাকে। যাই হোক, তারপর কাং পার্ককে বলে, জংহুর মা 2 মাস পরে যে কলটি পেয়েছিল সেটা ট্র্যাকিং করেনি কেন? তখন পার্ক বলে, জংহুর মা রিসিভার দিয়ে ট্র্যাকিং বাটনে চাপ দেওয়ার কারণে সেটা স্লিপ করে যায়, আর বাটনে চাপ পড়েনি, সেজন্য কল ট্র্যাকিং হয়নি। তারপর প্রফেসর হুয়াং এবং কাং জংহুদের বাড়িতে যায় তার বাবার সাথে দেখা করার জন্য। তো সেখানে গিয়ে প্রফেসর একটি রুমের মেঝেতে নতুন ফ্লোরের কাজ দেখতে পায় এবং জংহুর দাদি একটি অদ্ভুত ইশারা করছিল জংহুর বাবাকে দেখিয়ে। তারপর তারা ফিরে আসার সময় প্রফেসর ওয়াশরুমে যাওয়ার কথা বললে জংহুর বাবাও প্রফেসরের পিছন পিছন পাশের ওয়াশরুমে ঢুকে এবং প্রফেসর যখন ওয়াশরুম থেকে বের হয়
তখন জংহুর বাবা ওয়াশরুমের ভিতর থেকে তাকে লক্ষ্য করছিল এবং সেটা আবার প্রফেসর দেখে ফেলেছিল। তারপর প্রফেসর হুয়াং কাংকে বলে, জংহুর বাবা মা হয়তো এই কিডন্যাপিংয়ে জড়িত রয়েছে এবং জংহুর বাবা বাচ্চাদের মেরে হয়তো লাশগুলো সেই নতুন ফ্লোরের নিচে লুকিয়ে রেখেছে অথবা বাথরুমে লুকিয়ে রেখেছে। এজন্য আমি ওয়াশরুমের কথা বললে সেও আমার সাথে সাথে ওয়াশরুমে আসে। আর জংহুর দাদি হয়তো সব কিছু জানে, কিন্তু ভয়ে সেটা বলতে পারেনি, তাই সে ইশারা দিয়ে সেটা বুঝিয়েছিল। তারপর কাং জংহুর এক প্রতিবেশীর কাছে গিয়ে জিজ্ঞাসা করে, জংহুর মা সেদিন সকালে যখন বের হয় তখন কি দরজা আটকিয়ে গিয়েছিল কিনা? তখন প্রতিবেশী বলে, হ্যাঁ, দরজা আটকিয়ে গিয়েছিল। উনি বাহিরে গেলে কি সব সময় দরজা আটকিয়ে যায়? প্রতিবেশী বলে, না, ওখানে আরও অনেক ভাড়াটিয়া আছে, তাই দরজা আটকিয়ে যায় না। কাং বলে, তাহলে ওই দিন কেন সে দরজা আটকিয়ে বের হয়েছিল? তার ছেলে জংহু তো যে কোনো সময় বাড়িতে আসতে পারত। তখন প্রতিবেশী আর কোনো কথা বলে না, চুপ করে থাকে। তো যাই হোক, ওখান থেকে ফিরে আসার পর প্রফেসরের মতো কাংয়ের সন্দেহ হয় যে জংহুর বাবা মা হয়তো কিডন্যাপিংয়ের সাথে জড়িত রয়েছে। প্রফেসর হুয়াং এবং কাং এই হত্যাকাণ্ডটির তদন্ত করার উদ্দেশ্য ছিল, হুয়াং চাইছিল পুলিশ যেখানে ব্যর্থ সেখানে সে যদি তদন্ত করে বের করতে পারে হত্যাকারী কে, তাহলে তার খ্যাতি এবং সুনাম চারদিকে ছড়িয়ে পড়বে। আর কাংয়ের উদ্দেশ্য ছিল, সে যদি এই মামলাটি সলভ করতে পারে তাহলে সে আবার এবিএস টিভি চ্যানেলের হেডকোয়ার্টার মানে আবার সেই সিউল শহরে সে যেতে পারবে। এরপর কাং তার চিফের পারমিশন নিয়ে জংহুর বাবার একটি সাক্ষাৎকার লাইভ টেলিকাস্ট করতে চায়। তারপর সেই সাক্ষাৎকারে প্রফেসর জংহুর বাবাকে সন্দেহের কথা জানালে জংহুর বাবা রেগে যায় আর বলে, ঘটনার দিন আমি ডিউটিতে ছিলাম, এ বিষয়ে আমি কিছুই জানি না। তখন প্রফেসর এবং জংহুর বাবার মধ্যে একটি ঝামেলা তৈরি হয় এবং জংহুর বাবা রাগে সেখান থেকে চলে যায়। তো কাং পরের দিন কিছু উচ্চপদস্থ কর্মকর্তার পারমিশন নিয়ে জংহুদের বাড়িতে সার্চ করার সিদ্ধান্ত নেয়। তো আশেপাশের সাধারণ মানুষসহ সাংবাদিক এবং বিভিন্ন গণমাধ্যম জংহুদের বাড়িতে ভিড় করে বাচ্চাদের লাশ দেখার জন্য। বাড়িটি সার্চ করার দায়িত্বে ছিল মিস্টার পার্ক। প্রথমে ওয়াশরুম থেকে শুরু করে এবং সেই নতুন ফ্লোরটি ভাঙতে থাকে। হঠাৎ ওয়াশরুম থেকে একটি জুতা পায়। সবাই মনে করে এটি হয়তো সে মৃত বাচ্চাদের জুতো, কিন্তু জুতোটি পরিষ্কার করার পর দেখে এটি মেয়েদের জুতো, মানে জংহুর বড় বোনের জুতো। তারপর তারা আবার খুঁজতে থাকে, কিন্তু ফাইনালি সেই নতুন ফ্লোর এবং ওয়াশরুমে কিছুই পাওয়া যায়নি। তাই প্রফেসর হুয়াং জংহুর দাদিকে সবার সামনে নিয়ে আসে আর বলে, আপনি ওই দিন যে ইশারাটি করেছিলেন সেটা আজকে সবাইকে বলুন। কিন্তু জংহুর দাদি ছিল একজন মানসিক রোগী, তাই সে যাকে দেখে তাকেই সে এই ইশারা দিতে থাকে। তারপর সাধারণ মানুষ সব ক্ষেপে যায় এবং প্রফেসর হুয়াংকে আক্রমণ করার চেষ্টা করে, কিন্তু পার্ক সেখান থেকে প্রফেসরকে বাঁচিয়ে নিয়ে আসে। তারপর রাতের বেলা জংহুর মা জংহুর বাবাকে বলছিল, ভালোই হয়েছে, এখন আর কেউ আমাদের সন্দেহ করবে না। তখন জংহুর বাবা কেঁদে কেঁদে বলে, কে আমাকে সন্দেহ করলো আমি সেটা পরোয়া করি না, কিন্তু আজ থেকে পুরো পৃথিবী জানবে আমাদের সন্তানরা মৃত, তারা আর কখনো ফিরে আসবে না। তারপর আমরা দেখতে পাই কাংয়ের সুন্দর একটি ফুটফুটে মেয়ে বাচ্চা হয়েছে। তো এরপরের সিনটি ছিল 2001 সালে, মানে এই ঘটনার 10 বছর পর, এবং জংহুর বাবাকে দেখতে পাই যে কিনা একজন লোকের সাথে বসে গল্প করছিল যে যদি তার সন্তান বেঁচে থাকতো তাহলে সে আজকে একজন পরিপূর্ণ যুবক থাকতো। আমি প্রতিদিন আমার সন্তানকে স্বপ্নে দেখতে পাই। এই কথাগুলো বলে জংহুর বাবা খুবই ইমোশনাল হয়ে গিয়েছিল। তো এর কয়েকদিন পরেই জংহুর বাবা ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। এরপর 2002 সাল, মানে 1 বছর পর কোরিয়ায় বিশাল একটি বন্যা হয় এবং সেই বন্যায় কোরিয়া অনেক ক্ষতিগ্রস্ত হয়। বন্যার শেষে দুজন লোক জঙ্গলে হাঁটতে গিয়ে একটি গর্তে একটি কঙ্কাল দেখতে পায় এবং তারা সেটা তাৎক্ষণিক পুলিশকে জানায়। পুলিশেরা তদন্ত করে দেখে এখানে টোটালি 5টি কঙ্কাল ছিল। তাই তারা 10 বছর আগে হারিয়ে যাওয়া সেই বাচ্চাদের বাবা মাকে নিয়ে আসে এবং সেই কঙ্কালের পাশে তারা বাচ্চাদের বিভিন্ন জ্যাকেট, জামা কাপড়, জুতো এবং ইউনিফর্ম পরে থাকতে দেখে এবং সেইগুলো দেখে বাবা মারা চিনতে পারছিল যে ওরাই তাদের সন্তান। তখন তারা অনেক কষ্ট পায় এবং কান্নাকাটি করে।
তো বোঝাই যাচ্ছিল এটা একটা পরিকল্পিত মার্ডার। কিন্তু পুলিশ তাদের নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য সংবাদ মাধ্যমে বলছিল বাচ্চারা অতিরিক্ত ঠান্ডার কারণে মারা গিয়েছে। আর এই কারণে বাচ্চাদের বাবা মা পুলিশের উপর ক্ষেপে যায়, কারণ যখন বাচ্চারা হারিয়ে গিয়েছিল তখন এই এলাকাটাও সার্চ করা হয়েছিল, তাহলে তখন কেন লাশগুলো খুঁজে পায়নি। এরপর ডাক্তার বাচ্চাগুলোর কঙ্কাল পরীক্ষা নিরীক্ষা করে যখন রুম থেকে বের হয় তখন কাং ডাক্তারকে জিজ্ঞেস করে এটা কি মার্ডার ছিল। ডাক্তার কোনো কথা বলে না। তখন কাং বলে আমি কোনো স্টোরি বানাতে আসিনি, আমাকে দয়া করে সত্যিটা বলুন। তখন ডাক্তার তাকে রুমে নিয়ে যায় আর তাকে বলে বাচ্চাদের মাথায় লোহার কোনো সরু এবং চিকন অস্ত্র দিয়ে বারবার আঘাত করার ফলে অতিরিক্ত রক্তক্ষরণে বাচ্চারা মারা যায়। মারার আগে বাচ্চাদের জামা দিয়ে তাদের মাথা ঢেকে ফেলা হয়েছিল এবং প্যান্ট দিয়ে পাগুলো বেঁধে ফেলা হয়েছিল এবং বাঁধার ক্ষেত্রে কোনো স্কোয়ার গিট দিয়েছিল, যে গিটগুলো নাবিকরা প্রায়ই ব্যবহার করে। এই গিটগুলো দেওয়ার সুবিধা হলো গিটগুলো একটানেই খুলে ফেলা যায়। সরু এবং চিকন কোনো অস্ত্র দিয়ে বারবার আঘাত করার ফলে বাচ্চারা ধীরে ধীরে মারা গিয়েছিল, আর সেটা দেখেই কুনি হয়তো আনন্দ পেয়েছিল। এরপর কাং সেখান থেকে বের হয়ে পার্কের কাছে চলে যায়। পার্ককে পুরো ঘটনা বলে। তখন পার্ক বলে কয়েক বছর আগে একজন উইটনেসের সাক্ষী অনুযায়ী সেদিন বাচ্চাদের পকেটে রুটি জাতীয় কিছু খাবার ছিল। কেউ একজন তাদের খাবার দিয়ে বলেছিল পাহাড়ে দেখা করার জন্য, এবং লোকটি প্রায়ই পাহাড়ের পাশে একটি লেকে মাছ ধরতে আসতো। এই লোকটি পাহাড় সহ আশেপাশের পুরো এলাকাটা ভালোভাবেই চিনত। তো এই লোকটি হয়তো বাচ্চাদের মেরেছিল। এরপর কয়েক বছর পর আমি জংহুদের বাড়ির পাশ দিয়ে যাওয়ার সময় সেখানে একটি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখি। তখন গাড়ির কাছে গিয়ে কিছু জিজ্ঞেস করার আগেই আমাকে দেখেই লোকটি পালিয়ে যায়। তখন আমি গাড়ির নাম্বার প্লেটটি ট্রেস করে গাড়ির মালিককে থানায় নিয়ে আসি, আর লোকটি দেখতে খুবই ভয়ঙ্কর। এই লোকটিই ছিল আসল খুনি। সে প্রতিটি বাচ্চার বাড়িতেই কয়েকদিন পর পর এসে লক্ষ্য রাখত বাচ্চাদের বাবা মা কি তাদের সন্তানদের খুঁজে পেয়েছে কিনা। তখন কাং বলে তাহলে আপনি লোকটিকে অ্যারেস্ট করেননি কেন? তখন পার্ক বলে আমার কাছে কোনো প্রমাণ ছিল না যে লোকটি হত্যাকারী, আর প্রমাণ ছাড়া আমি কাউকে গ্রেফতার করতে পারবো না। এরপর কাংকে আমরা দেখতে পাই যেই গর্তে লাশগুলো ছিল সেখানে গিয়ে তার নিজের মাথাটা শার্ট দিয়ে ঢেকে শুয়ে শুয়ে ফিল করছিল কিভাবে বাচ্চাদের মারা হয়েছিল। দৃশ্যটি ছিল খুবই হৃদয় বিদারক। পরের দৃশ্যে আমরা দেখতে পাই পার্কের কাছ থেকে খুনি লোকটির গাড়ির নাম্বার নিয়ে কাং সেই লোকটির বাসায় যায়, আর লোকটির রুমে ঢুকে লোকটির একটি ছবি নেয়। আর চলে আসার সময় দেখতে পাই খুনি ব্যক্তিটির কিছু বই স্কোয়ার গিট দিয়ে বেঁধে রেখেছে। তখন কাং সেই গিটটি এক টান দিতেই খুলে যায়, আর তখন কাং কনফার্ম হয়ে যায় এই লোকটি হত্যাকারী। তারপর কাং রুম থেকে বের হয়ে বাহিরে গাড়িতে অপেক্ষা করছিল কখন লোকটি আসে, কিন্তু দুর্ভাগ্যক্রমে কাং অপেক্ষা করতে করতে গাড়িতেই ঘুমিয়ে যায়। আর খুনি ব্যক্তিটি রুমে এসে সব এলোমেলো দেখে বুঝে যায় তার রুমে কেউ এসেছিল। তাই সে বাহিরে গিয়ে দেখে কাং গাড়িতে ঘুমিয়ে আছে। তারপর হত্যাকারী কাংয়ের মেয়ের স্কুলে যায়, আর কাংয়ের মেয়েকে কয়েক ঘন্টার জন্য অপহরণ করে। এই কয়েক ঘন্টায় কাং এবং তার স্ত্রী পাগলের মতো তাদের মেয়েকে খুঁজে বেড়ায়। তখন কাং সেই বাবা মাদের কষ্টটা বুঝতে পারছিল যারা 11 বছর আগে তাদের সন্তানদের চিরতরে হারিয়ে ফেলে। এরপর কয়েক ঘন্টা পর কাং তার মেয়েকে স্কুলের পাশেই খুঁজে পায়, আর তার পায়ে একটি কাপড়ের বাঁধন দেখতে পায়। কাং মেয়েকে জিজ্ঞেস করলে মেয়েটি বলে দোলনা থেকে পড়ে সে পায়ে ব্যথা পেয়েছে, তাই একজন আঙ্কেল তার পায়ে কাপড় দিয়ে বেঁধে দিয়েছে। কাং কাপড়ের বাঁধনটি খুলতেই যাবে, তখন দেখে বাঁধনটি স্কোয়ার গিটে বাঁধা ছিল। আর এটা দেখে কাং বুঝে যায় হত্যাকারী কাংকে ইনডিরেক্টলি হুমকি দিয়েছে তার পিছনে না লাগতে, কারণ তার পিছনে লাগলে সে কাংয়ের মেয়েকেও সেম ওই বাচ্চাদের মতো মেরে ফেলতে পারবে, সেটাই বুঝিয়েছে। এরপর কাং তার গাড়িটি নিয়ে দ্রুত সেই লোকটির বাড়ির সামনে যেতেই দেখতে পাই লোকটি আরেকটি গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছে কোথাও যাওয়ার জন্য। কাং তার পিছন পিছন যেতে থাকে, আর সে একটি কসাইখানায় চলে আসে। কাং ভিতরে গিয়ে একজন লোককে জিজ্ঞেস করে একটু আগে গাড়িতে করে যে লোকটি এসেছে সে এখানে কি করে। তখন লোকটি জানায় সে এখানে পশু হত্যার কাজ করে, এবং লোকটির কথা শুনে বুঝতে পারি হত্যাকারী লোকটির নাম জু হুয়ান।
তারপর লোকটি কাংকে একটি রুমে নিয়ে গেলে কাং সেখানে হাতুড়ি জাতীয় অনেকগুলো অস্ত্র দেখতে পায়, আর এই অস্ত্রগুলো দিয়েই সে পশু হত্যা করে। পশুর মাথায় এগুলো দিয়ে জোরে জোরে আঘাত করে, আর মাথা ফেটে রক্ত বের হয়ে জন্তুটি মারা যায়। তারপর কাং একটি টেবিলে কিছু ফটো দেখতে চায়, যেগুলো ওই 5টি বাচ্চার মাথার খুলিতে সেই ডাক্তার দেখিয়েছিল। এরপর কাং সেই হত্যাকারীর মুখোমুখি হয়, আর আমরাও প্রথমবারের মতো সেই খুনিকে দেখতে পাই, যার শীতল চাহনি যে কারো বুক কাঁপিয়ে দিবে। কাং দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে পাই লোকটি হাতে একটি অস্ত্র নিয়ে একটি গরুর মাথায় জোরে জোরে আঘাত করে ঠান্ডা মাথায় গরুটিকে মেরে ফেলেছে। যেন মনে হচ্ছিল লোকটির ভিতরে মায়া দয়ার কোনো চিহ্ন মাত্র নেই। কাং অবাক হয়ে লোকটির দিকে তাকিয়ে থাকে। গরুর রক্ত ছিটকে পড়ে জু হুয়ানের চেহারা আরও ভয়ঙ্কর দেখাচ্ছে। কাং লোকটিকে বলে, আপনি কি এভাবেই সেই নিষ্পাপ বাচ্চাদের খুন করেছেন? কি করেছিল তারা? তাদের তো অপরাধ ছিল না, শুধুমাত্র বিনোদনের জন্য 5টি পরিবারকে ধ্বংস করে দিয়েছেন, যারা তাদের বাচ্চা হারিয়ে পাগলের মতো হয়ে গেছে। আর আজকে কিনা আপনি আমার বাচ্চাকেও অপহরণ করেছেন আমাকে হুমকি দেওয়ার জন্য। তারপর কাংয়ের সাথে সেই খুনিটির একটি ফাইট হয়, কিন্তু লোকটি অধিক শক্তিশালী হওয়ায় কাং লোকটির সাথে পেরে ওঠে না। লোকটি যখন কাংকে মেরেই ফেলেছিল, তখন মারার আগে কাংকে জিজ্ঞেস করে, আপনার কাছে কোনো প্রমাণ আছে? কাং কোনো উত্তর দিতে পারে না, কারণ কাংয়ের কাছে তো কোনো প্রমাণ নেই। তাই লোকটি কাংকে ছেড়ে দেয় আর সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখতে পাই 12ই নভেম্বর 2002 সাল। আজকে সেই মামলার শেষ শুনানি, তাই বাচ্চাদের বাবা মাদের কোর্টে নিয়ে আসে, আর বাচ্চাদের জামা কাপড় সহ তাদের দেহাবশেষগুলো অভিভাবকদের হাতে তুলে দেয়। আর সেই দৃশ্যটি ছিল খুবই হৃদয় বিদারক একটি দৃশ্য। বাচ্চাদের বাবা মায়ের আর্তনাদে কেঁদেছিল সেখানকার সকল মানুষ। শেষ দৃশ্যে আমরা দেখতে পাই জংহুর মা কাংকে বলেছিল, বাচ্চারা হারিয়ে যাওয়ার পর প্রায় প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে প্রাঙ্ক কল আসতো। তো এই কলগুলো ধরতে ধরতে জংহুর মা অতিষ্ঠ হয়ে গিয়েছিল। এরপর যতই দিন যাচ্ছিল ততই এই মামলাটির কথা সবাই প্রায় ভুলে গিয়েছিল। এই মামলাটি নিয়ে কারো কোনো গুরুত্ব ছিল না। ধীরে ধীরে সবাই ভুলে যাচ্ছিল। তাই 2 মাস পর যখন কল আসছিল জংহুর মায়ের কাছে, তখন সে ইচ্ছে করে কলটি রিসিভ করেছিল আর রেকর্ড করেছিল, যেন পুলিশ আবার আগের মতো গুরুত্ব দিয়ে মামলাটি তদন্ত করে। কিন্তু সে ইচ্ছে করে কলটি ট্র্যাকিং করেনি, কারণ কলটি ট্র্যাকিং করলে যে ছেলেটি প্রাঙ্ক কল দিয়েছে তার হয়তো সমস্যা হতে পারে। তাই সে ইচ্ছে করে ট্র্যাকিং বাটনে চাপ দেয়নি। তারপর আমরা সেই 5টি বাচ্চাকে দেখতে পাই, যারা হরিণের মতো পাহাড়ে দৌড়াদৌড়ি করছে, আর তাদের সাথে নতুন করে জংহুর বাবা যোগ দিয়েছেন। আর তারা সবাই ছুটে যাচ্ছে না ফেরার দেশে, যেখান থেকে আর কখনোই ফিরে আসা যায় না। আর মুভিটি এখানেই শেষ হয়। তো এই ঘটনাটি ছিল কোরিয়ার বাস্তব ঘটনা। মুভিতে জু হুয়ানের সিনটি ব্যতীত, মানে সেই হত্যাকারীর দৃশ্যবাদে বাকি পুরোটাই বাস্তব ছিল। এই মামলাটির নাম দেওয়া হয়েছিল দ্য ফ্রগ বয়েজ কেস। কিন্তু মামলাটি শেষ পর্যন্ত অমীমাংসিত রয়ে গেছে। সেই 5টি পরিবারের মানুষজন আজও জানতে পারেনি তাদের বাচ্চাদের খুনি কে। আর কোরিয়ার সংবিধানে একটি আইন ছিল, 15 বছর পর্যন্ত যদি মামলার কোনো সমাধান না করতে পারে, তাহলে 15 বছর পর সে মামলাটি অটোমেটিক ক্লোজ করে দেওয়া হবে, এবং 15 বছর পরে যদি খুনিকে পাওয়া যায় তাহলে তাকে কোনো শাস্তি দেওয়া হবে না। কিন্তু এই 5টি হত্যাকাণ্ডের পর তাদের এই সংবিধানে সংশোধন করা হয়েছিল, মানে 15 বছর পর হলেও খুনিকে ধরতে পারলে শাস্তি দেওয়া হবে। তো মুভিটির মূল থিম ছিল শিশুরা হারিয়ে যায় কারণ বড়রা ব্যর্থ হয়। সমাজ যদি সত্য ও ন্যায়ের পাশে না দাঁড়ায়, তবে অপরাধীরাই জিতে যায়। তো বন্ধুরা, মুভিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে।